আর ভয় দেখাতে পারবে না। সংখ্যালঘু সংখ্যালঘু আমার ভোট ব্যাংক, সংখ্যালঘু তোমাদের নিয়ে বাজাবো ড্যাং ড্যাং বাজনা, একটা অদ্ভুত রকমের নিজস্ব জগতে তৈরি হয়ে ধারণা নিয়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটের মধ্যে ট্রাম্প কার্ড, টপ হলো না, কোপ হলো না, এবারে এন্ড মুহূর্তে শেষ পাতে দইয়ের মতো একদম ট্রাম্প কার্ড দিয়ে দিল, যাতে একদম অব্যর্থ কাজ হবে। কাজী মাসুম আক্তার, কাজ হবে কি মনে হচ্ছে? হিন্দু সাধু সন্তদের অপমান করে সংখ্যালঘুদের মন জয় করা যাবে? আমি বলি একটু, ভোটের প্রয়োজনে মাননীয় কখনো মস্ত বড় হিন্দু হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাই 700 কোটি টাকার মন্দির সংস্কার উনি করছেন জনগণের ট্যাক্সের টাকা। আবারও মুসলমানদের, অসচেতন মুসলমানদের আবেগে সুশ্রুতি দিয়ে, ধর্মীয় আবেগে সুশ্রুতি দিয়ে হিজাব করে মুসলিম দরদি হতে চান কেবলমাত্র ভোটের স্বার্থে। আসলে উনি যেটা করছেন সেটা হচ্ছে ওনার টোটাল যে বিষয়, যে বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে, এতে একটা জাতি দেখে যাচ্ছে, তার হচ্ছে মুসলমান তারা দেখে গেল। ঠিক লজ্জিত হওয়ার জায়গা, সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে। আমি চিনি সাধু মহারাজ, এই দিলীপ মহারাজ জিকে চিনি আমি, ওনাকে বলছে ওই লোকটি, মানে দিলীপ মহারাজ হচ্ছে ওই লোকটি, মর্যাদা দেখুন। প্রধানমন্ত্রী হচ্ছেন তুই, ওই লোকটি, রাজ্যপাল হচ্ছে ওই লোকটি। ঠিক তখন কথা বলেছে, যখন বলেছে লজ্জা করে না, যখন প্রধানমন্ত্রী শিখদের পাগড়ি পরে তখন কথা বলবেন। প্রধানমন্ত্রী শিখ সম্প্রদায়কে খুশি করার জন্য পাগড়ি পড়েছে, বলতে পারবেন? আরে শিখ সম্প্রদায় বলতে পারবেন? আমাদের শেখ হাসিনা করে না, বেগম খালেদা জিয়া করে না, শেখ হাসিনা বেগম খালেদা জিয়া করে না। সময় একদম শেষ, সময় একদম শেষ, সময় একদম শেষ। অম্বিকানন্দ মহারাজ হাত তুলছেন। হ্যাঁ, খুব সংক্ষেপে একবার, হ্যাঁ বলুন, এক লাইন। প্লিজ প্লিজ প্লিজ, অনলি ওয়ান লাইন। স্বর্ণালী, আপনি ভুলে গেছেন কয়েকদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটি সংস্থা তাদের অফিসিয়াল প্যাডে চিঠি লিখেছে মুসলমান সমাজের উদ্দেশ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, যখন বঙ্গীয় ইমাম পরিষদ মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিতে পারে ভোটের জন্য, আছে আরে কত দেখাবেন, আরে কত আছে, কত আছে, তাহলে একজন হিন্দু সন্ন্যাসী কেন? সময় একদম শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডিবেট এখানেই শেষ করলাম, সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট এখানেই শেষ করলাম। সংক্ষেপে একবার আসবো নির্মলা মুখার্জির কাছে। নির্মলা বাবু, বিবেকানন্দের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, না হলে কোথায় থাকতো? মানে এই আপনাদের এই মেয়ে ছিলেন বলেই সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল, লিখে রাখছিলাম, সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল, মা বোনেরা আসতো তরিতরকারি বানাতে, সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় কি হতো? তার জন্য বিবেকানন্দের বাড়ি তৈরি হয়েছে। বিবেকানন্দকে বাঙালির মননে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ক্রেডিট নিতে চাইছেন শুধুমাত্র বাড়ি রিনোভেট করেছেন বলে। টার্গেটে চলে এসছে রামকৃষ্ণ মিশনও। আপনি নিজে রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব নির্মলাবাবু। না দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রেফারেন্স ছাড়া কথা বলার অভ্যেস আছে। উনি যেগুলো বলে যান, কিছু কথা মন গড়াত থাকে, কিছু কথা উইদাউট রেফারেন্স বলেন। সুতরাং ওর সব কথা যদি আপনি ধরেন তাহলে মুশকিল হয়ে যাবে। এটা হলো প্রথম। স্বামীজির বাড়ি নিয়ে, কিভাবে স্বামীজির বাড়ি তৈরি হয়েছিল সেটা আমার লেখা ছিল। আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজের সম্পাদকেরও ভূমিকা ছিল, এবং ওই সময় যিনি সাংসদ ছিলেন, এখনও তিনি আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে হয়তো বলার চেষ্টা করছেন যে যেহেতু তৃণমূলের উনি সাংসদ ছিলেন, সেই জন্য এটা হয়েছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনি একটা জিনিস দেখুন, আমি কোনো ধর্মীয় বিভাজন কিংবা রাজনীতির মধ্যে যাচ্ছি না। আজকে প্রাইম মিনিস্টারও ঠিক একই রেফারেন্সে গেছেন। আমাদের সামনে একটা সংবিধান আছে, সেই সংবিধানটা এখন অবধি ধর্মনিরপেক্ষতা কথাই বলা হয়, এবং এটা আশা করা হয় সেই সংবিধানকে শপথ নিয়ে যারা রাজনৈতিক প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি হন,
সেটা তারা পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যদি ধরেও নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি, এটা আমাকে ধরে নিয়ে এগোতে হচ্ছে। তার কারণ হচ্ছে উনি যে ধর্মনিরপেক্ষ ব্যক্তি, এই বিশ্বাসযোগ্যতাটা উনি তৈরি করতে পারছেন না যে কোনো কারণেই। যেমন ধরুন নরেন্দ্র মোদী যা কিছুই করেন উনি বলেন, সঙ্গে সঙ্গে এই জায়গায় উনি পৌঁছে যান যে এটা একটা ধর্মীয় কার্যকলাপ। একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অ্যাকশন ধর্ম রিলেটেড, সঙ্গে সঙ্গে সেটা চলে যায় ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মীয় কাজ হিসেবে উঠে আসে। হ্যাঁ, এটাও তো তীব্র মেরুকরণের চেষ্টা, কি চেষ্টা নয় কি? ভোটের নির্বাচনের মধ্যে ধরনের মন্তব্য যাতে ক্লিয়ারলি পোলারাইজেশন করা, যাতে মেরুকরণ করে দেওয়া যায়, দুই সম্প্রদায় ভাগাভাগি করে দেওয়া যায়। একটা জিনিস নোটিস করুন, উনি কার্তিক মহারাজকে টার্গেট করলেন, এবার সেই সঙ্গে জুড়ে দিলেন রামকৃষ্ণ মিশন, জুড়ে দিলেন ইসকন, ভারত সেবাশ্রম, সব একসাথে গণ। কিন্তু যে কথাটা আপনারা মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে উনি একটা খুব সাংঘাতিক কথা বলছেন, দিল্লি থেকে সমানে নির্দেশ আসছে। এই যে রেফারেন্সটা কি? এই একই রকমভাবে যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিলেন, উনি বলেছিলেন এই পুরো প্ল্যানটাই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। কোনো রেফারেন্স আছে? উনি এই ধরনের কথা বলেন না, কিন্তু উনি এই ধরনের, আপনি বলছেন ওনার কথা সবসময় ধরার দরকার নেই, কিন্তু সবসময় না ধরতে ধরতে কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা? উনি প্রশাসনিক প্রধান, উনি মুখ্যমন্ত্রী, উনি প্রকাশ্য মঞ্চ থেকে বলে দেন হিংসার তারিখ, যে কথা আমরা আজ পর্যন্ত বলতে পারতাম না, বাকি রাজনৈতিক দল বলতে পারে না, বাকি কোনো নেতা বলতে পারে না। ওনার প্রশ্রয় এখন মুর্শিদাবাদের নেতারা বলছেন যে মুর্শিদাবাদে ওরা 30 আমরা 70 কেটে ভাসিয়ে দেবো, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে আমাদের আজকে। মানুষ সাহস পাচ্ছে, স্পর্ধা পাচ্ছে। আপনি অনেকগুলো উদাহরণ দিতে পারেন, এর পাল্টা উদাহরণও হবে, আবার তার পাল্টা হবে, কিন্তু আমার প্রশ্নটা তা নয়। আমার প্রশ্নটা হচ্ছে একজন মানুষ যাকে ধর্মনিরপেক্ষ হওয়ার কথা জনপ্রতিনিধি হিসেবে, তিনি সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে পারছেন না কেন? আজকে সবাই মিলে, আজকে উনি আমার পাশে বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। এই কথাটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। অ্যাবসলিউটলি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছেন না তাই নয়, তিনি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চান না, কারণ তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে সিকিউর করতে চান। এখন তিনি বুঝে গেছেন সংখ্যালঘু ভোট ব্যাংক গুটি গুটি পায় অন্যদিকে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে শুনিয়ে দেবো কাসিম সিদ্দিকীর বক্তব্য, তারা ভয় পায় না, আর যুদ্ধ দেখানো চলছে না। মানুষ বুঝে গেছে যে আসলে উন্নয়ন নয়, চাকরি নয়, ডেভেলপমেন্ট নয়, কোনো শুধুমাত্র ভাতা দিয়ে আর সংখ্যালঘুদের ব্রেন ওয়াশ করে বেশি দিন এই ধরনের ভুল বোঝানো যাবে না। একটা ছোট্ট কথা আপনাকে বলে শেষ করছি। এই যে 4 দফা নির্বাচন হলো, বাকি 3 দফা আছে। এই 3 দফায় 24টা যে আসন আছে, তার মধ্যে আমার হিসেব মতো অন্তত 15টা আসন রয়েছে যেখানে সংখ্যালঘু এবং নিবিড়ভাবে সংখ্যালঘু ভোটার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে টার্গেট করে ভোটের বাজারে হয়তো এরকম কথা বলেছেন। প্রতিটা কথা ভোটের বাজারে শুধুমাত্র মেরুকরণের জন্য, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো সময় লম্বা লম্বা তালিকা শোনান।